আসসালামু আলাইকুম। অন্ধকার রাতে গোরস্থানে বাবার কবরে এক রিচুয়ালের মাধ্যমে একটি নয় বরং ৭টি শয়তানকে ডেকে আনে কায়লা, যারা আস্তে আস্তে বাসা বাঁধে কায়লার শরীরে। ফলে অসহায় মা এবং মেয়ে দুজনই পড়ে যায় মহাবিপদে। এই শয়তান এত বেশি চালাক ছিল যে সে যে কায়লার উপর ভর করে আছে এই ব্যাপারটাই সে প্রকাশ হতে দিচ্ছিল না। এখন নরক থেকে আসা এই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে কায়লা এবং তার মাকে কে বাঁচাবে, আর কিভাবেই বা এত শক্তিশালী শয়তানকে তাড়ানো সম্ভব হবে? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান খ্রিস্টান ধর্ম অবলম্বী ভয়ঙ্কর মুভির গল্প, যার নাম ডমিনিয়ন অফ ডার্কনেস। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে থমাস নামের এক লোকের জ্ঞান ফেরা মাত্রই সে দেখতে পায় তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, যেখানে তার অর্ধমৃত বোন তাকে ডাকছে। সে কোনো মতে কষ্ট করে পৌঁছে যায় তার বোন পর্যন্ত, যেখানে তার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তার মায়ের লাশ সামনেই পড়েছিল। তার বোন এখানে থমাসকে বলে তার জন্য দোয়া করতে। থমাসও এখানে তার বোনের জন্য প্রে করতে শুরু করে, তবে এতে খুব একটা লাভ হয় না। তার কোলেই তার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা দেখে থমাস প্রচণ্ড রূপে ভেঙে পড়ে। সেখানে ঝুলেছিল তাদের রক্তে মাখা একটা ক্রস। দৃশ্য চলে যায় গোরস্থানে, যেখানে থমাস তার মা এবং বোনের কবরের কাছে এসেছিল। এখানে তার পোশাক দেখে আমরা বুঝতে পারি যে সে একটা চার্চে ফাদার হিসাবে রয়েছে। এখন সেমেট্রি থেকে বের হয়ে সে চলে যায় সরাসরি ওই চার্চে, যেখানে সব ফাদাররা প্রেয়ারের জন্য রেডি হয়ে বের হচ্ছিল। থমাস এখানে গ্যাব্রিয়াল নামের এক ফাদারের সাথে দেখা করার জন্য এসেছিল। গ্যাব্রিয়ালের কারণ জিজ্ঞাসা করলে থমাস জানায় যে সে এই ফাদারের জবটা ছেড়ে দিতে চায়। এর আগেও সে অনেকবার গ্যাব্রিয়ালকে এই ব্যাপারে বলেছে, তবে গ্যাব্রিয়াল তাকে আবারও ভেবে দেখতে বলে। থমাস বলে সে এই পথ থেকে অনেক দূরে সরে যেতে চায়, কিন্তু গ্যাব্রিয়াল এমনটি চাইছিল না। তাই তো সে এখানে চার্চের প্রেয়ার শুরু হয়ে গিয়েছে এই বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। থমাস তাকে বারবার বলতে থাকে যে সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চায়, তবে গ্যাব্রিয়াল তা শোনে না। এখন চার্চে প্রেয়ার শুরু হয়ে গিয়েছিল, যেখানে আমরা এক কাপলকে দেখতে পাই, যাদের নাম ছিল মায়া এবং ড্যানিয়াল। এখানে মায়ার অগোচরে ড্যানিয়াল কাউকে যেন ভালোবাসাময় মেসেজ দিচ্ছিল। এর মানে হলো ড্যানিয়াল মায়াকে চিট করছিল, যে ব্যাপারে কোনো ধারণাই ছিল না মায়ার। সে তো অন্ধের মতো ড্যানিয়ালকে বিশ্বাস করত। এখন চার্চ থেকে বের হয়ে মায়া বারবার তার মেয়েকে কল করতে থাকে। হ্যাঁ, মায়ার একটা মেয়েও আছে, তার নাম ছিল কায়লা। মায়া নিজেও জানতো যে কায়লা তার এবং ড্যানিয়ালের সম্পর্কটা পছন্দ করত না, তবুও সে চেষ্টা করছিল কোনোভাবে কায়লাকে রাজি করানো। এদিকে কায়লার রাগের মাথায় তার মায়ের ফোনই ধরছিল না। এমনকি চার্চে ড্যানিয়াল আসবে এটা জানার কারণেই কায়লা সেখানে যেতে চাইছিল না। এখানে কায়লা তার বেস্ট ফ্রেন্ড রিয়ার সাথে একটা কফি শপে এসেছিল। রিয়া এখানে কায়লাকে প্রশ্ন করে যে সে কেন তার মায়ের কল রিসিভ করছে না। প্রথমে তো কায়লা এর উত্তর দিতে চাইছিল না, পরবর্তীতে সে তাকে সবকিছু খুলে বলে যে তার মা এক প্রতারক ছেলের প্রেমে পড়েছে, যে কিনা সব জায়গায় অনেক মেয়েদের সাথে ঘোরাঘুরি করে। এই ব্যাপারটা সে তার মাকে বলার চেষ্টাও করেছে, তবে তার মা তার কথায় কিছুতেই বিশ্বাস করে না। রিয়া বলে তার বাবাও এমনটি ছিল, আর সে খুবই খুশি যে তার বাবার ডিভোর্স হয়ে গিয়েছে। তখন কায়লা বলে যে আফসোস তার বাবা বেঁচে নেই, তার বাবাকে সে খুবই মিস করে। তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তার মা এমনটি কখনোই করতো না, কেননা তার মা সব সময় তার বাবার কথা মেনে চলতো। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই, যে কিনা তখনও ড্যানিয়ালের সাথেই ছিল। ড্যানিয়াল এখানে তাকে আশ্বাস দেয় যে সে কায়লার সাথে কথা বলবে এবং কায়লাকে তাদের ব্যাপারে রাজি করাবে। এটা শুনে মায়া একটু খুশি হয়, তবুও সে আবারও কায়লাকে কল দেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই ড্যানিয়াল তাকে একটা রিংয়ের সাথে প্রপোজ করে, যেটা দেখে মায়া ভীষণ খুশি হয়ে যায়। এদিকে কায়লা এবং রিয়া ওই কফি শপ থেকে বের হচ্ছিল। তখন রিয়া তাকে একটা পদ্ধতি বলে, যার মাধ্যমে কায়লা তার বাবার কাছ থেকে সাহায্য চাইতে পারবে। কায়লা বলে তার বাবা তো বেঁচেই নেই। তখন রিয়া বলে যে তারা কবরস্থানে গিয়ে তার বাবার আত্মার কাছে সাহায্য চাইবে। তার বাবার কথা যেহেতু তার মা শোনে, এর মানে একমাত্র তার বাবাই পারবে তার মাকে ওই প্রতারকের হাত থেকে রক্ষা করতে। তবে কায়লা এমনটি চাইছিল না। এই নিয়ে কথা বলতে বলতে গাড়িতে উঠতেই কায়লা দেখতে পায় তার মা তাকে একটা ছবি পাঠিয়েছে, যে ছবি দেখা মাত্রই কায়লার আর বুঝতে বাকি থাকে না যে মায়া ড্যানিয়ালের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই তো সে এবার যে কোনো উপায়ে ড্যানিয়ালের থেকে পরিত্রাণ চাইছিল।
তাই তো ওই রাতে সে রিয়ার সাথে পৌঁছে যায় গ্রেভইয়ার্ডে। রিয়া এখানে তার সাথে করে একটা জালাঙ্কুক পুতুল এনেছিল। তবে কায়লা ভয় পাচ্ছিল যে তার বাবার আত্মার বদলে যদি সেখানে অন্য কোনো আত্মা চলে আসে। রিয়া বলে তারা যদি সঠিক কবরে গিয়ে এই রিচুয়ালটা করে তাহলে অন্য কোনো আত্মা নিশ্চয়ই আসবে না। তার জন্য আগে তাদের সঠিক কবরটি খুঁজে বের করতে হবে, অর্থাৎ কায়লার বাবার কবর, যে ব্যাপারে কায়লার কোনো সন্দেহই ছিল না, কেননা সে প্রতিনিয়ত তার বাবার কবরে আসতো। তাই তো তারা দুজন খুব সহজেই পৌঁছে যায় কায়লার বাবার কবরের কাছে। সেখানে গিয়ে কবরের উপর ওই পুতুলটিকে তারা পুঁতে দেয়। এরপর ওই পুতুলটি ধরে তারা রিচুয়াল করতে থাকে। তারা মূলত জালাঙ্কুকের মন্ত্র পড়ছিল, যে মন্ত্রের মাধ্যমে তারা আত্মাকে ডাকছিল তাদেরকে সাহায্য করার জন্য। মাত্র দুবার মন্ত্রটি পড়া মাত্রই পুতুলটির মাথা বেঁকে যায়, যা দেখে তারা দুজনই ঘাবড়ে যায়। আবারও সেটি আপনা আপনি উঠে দাঁড়ায়। এবার এই আত্মা আদৌ কায়লার বাবার আত্মা কিনা এটা বোঝার জন্য কায়লা তাকে জিজ্ঞাসা করে যে কে কায়লা, যার উত্তরে পুতুলটি কায়লার দিকে নিজের মুখ ফিরিয়ে নেয়। এবার কায়লা বুঝতে পারে যে এটা নিশ্চয়ই তার বাবার আত্মা। তাই সে তার বাবাকে বলে যে সে যেন তার মাকে ওই ছেলেটির থেকে দূরে রাখে, অর্থাৎ ড্যানিয়েলের থেকে। একথা বলতেই চারিদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করে। তখনই সেখানে চলে আসে এই গ্রেভইয়ার্ডের সিকিউরিটি গার্ড, যে কিনা তাদেরকে তাড়া দিতে থাকে এত রাতে গ্রেভইয়ার্ডে প্রবেশের জন্য। তাই তো তারা তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে আসে। কায়লা রিয়াকে প্রশ্ন করে যে আদৌ তাদের রিচুয়ালটা সম্পন্ন হয়েছে কিনা। উত্তরে রিয়া বলে যে তার বাবা অনেক কাইন্ড একজন মানুষ ছিল, তার আত্মা যেহেতু জানতে পেরেছে সে নিশ্চয়ই কায়লাকে সাহায্য করবে। তখনই আমরা গাড়ির আয়নায় দেখতে পাই পেছন থেকে একটা ভয়ঙ্কর নান তাদের দিকে এগিয়ে আসছে। তবে পর মুহূর্তেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপর কায়লা ফিরে আসে তার বাড়িতে, যেখানে ড্রয়িং রুমে তার মা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল। কায়লার মনে হচ্ছিল সে যা কিছু করছে তার মাকে প্রোটেক্ট করার জন্যই করছে। তাই তো সে টিভিটি অফ করে এবং নিজের রুমের দিকে যেতে যায়। তখনই আচমকা সে সিঁড়ির কাছে তার মাকে দেখতে পায়, যে কিনা কায়লাকে প্রশ্ন করে যে সে এত রাতে বাড়ি ফিরল। এটা দেখে কায়লা ভয় পেয়ে যায় এবং পিছে ঘুরে তাকায়। সে দেখতে পায় তার মা তো সোফায় ঘুমিয়ে রয়েছে। সে পরক্ষণে দেখতে পায় সিঁড়ির কাছে কেউই নেই। এই ঘটনায় কায়লা একটু ভয় পেয়ে যায় এবং দ্রুত চলে যায় তার ঘরে। সে বুঝতে পারছিল না যে এই মাত্র সে কি দেখল। সে নিজের ব্যাগের ভেতর দেখতে পায় ওই জালাঙ্কুক পুতুলটি এখনো তার কাছে আছে। সে এটা নিয়ে ভয় পাচ্ছিল। তখনই নিচের সিঁড়ি থেকে আওয়াজ ভেসে আসে। তাই সে দরজাটি খুলতেই দেখতে পায় তার মা উপরের ঘরে যাচ্ছে। এরপর সে এসে ডায়েরি লিখতে বসে যায়, যেখানে সে ড্যানিয়েলের নামে অনেক উল্টোপাল্টা কথাবার্তা লিখে রেখেছিল, যেমন ড্যানিয়েল যেন মারা যায়। এই জিনিসটাই সে লিখতে থাকে। পরদিন সকালে স্কুলের জন্য তৈরি হয়ে নিচে নামতেই সে শুনতে পায় তার মায়ের সাথে ড্যানিয়েলের কথা কাটাকাটি হচ্ছে অন্য এক মেয়েকে নিয়ে। তার মা এখানে রাগের মাথায় ড্যানিয়েলের সাথে ব্রেকআপ করে নেয় এবং তাদের বিয়েটাও ভেঙে দেয়, যা দেখে মনে মনে ভীষণ খুশি হয়ে যায় কায়লা। সে তার বাবাকে ধন্যবাদ জানায়। আর এরপর জালাঙ্কুক ওই পুতুলটাকে ডাস্টবিনের ভেতর ফেলে দেয়, কেননা রিচুয়াল অনুযায়ী কাজ শেষ হওয়া মাত্রই তার বাবার আত্মা ওই পুতুল থেকে বেরিয়ে যাওয়ার কথা। তবে সে সেখান থেকে যেতেই আমরা দেখতে পাই পুতুলটি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছে। এর মানে পুতুলটির ভেতরে আরো কারোর আত্মা রয়েছে। এখন দৃশ্য চলে যায় কায়লার স্কুলে, যেখানকার টিচার ছিল ফাদার থমাস। কায়লা এখানে ফাদার থমাসকে দেখে তাকে ডেকে বলে যে দিয়ার আত্মা তখনই খুশি হবে যখন সে ফাদার থমাসকে হাসতে দেখবে। দেয়া ছিল ফাদার থমাসের বোন। মা এবং বোনের মৃত্যুর পর থেকে থমাস চুপচাপ হয়ে গিয়েছিল। এ কারণেই কায়লা তাকে এমনটি বলেছিল। এখন এরপর কায়লা চলে আসে তার ক্লাসরুমে। সে অনেক ফুরফুরে মেজাজের ছিল এবং রিয়াকে গিয়েই একটা সুসংবাদ দেয় যে তাদের কাজ সম্পন্ন হয়েছে। ড্যানিয়েল এবং মায়ার ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে এখানে রিয়াকে দেখে একদমই সুস্থ মনে হচ্ছিল না। কায়লা এখানে তার ঘাড়ের কাছে একটা দাগও দেখতে পায়। তবে রিয়া তার সাথে এই ব্যাপারে কোনো কিছুই শেয়ার করে না। এখন ওই দিন ক্লাস শেষে কায়লা খুব খুশি মনে বাড়িতে ফিরে আসে। তবে তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কেননা বাড়িতে এসেছিল ড্যানিয়েল এবং মায়ের সম্পর্ক আবারও ঠিক হয়ে গিয়েছিল, যা দেখে কায়লার একদমই ভালো লাগে না এবং সে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে তার ব্যাগটা ফেলে রেখে তার বাবার উদ্দেশ্যে বলতে থাকে যে তার বাবা যেন ড্যানিয়েল থেকে তার মাকে দূরে রাখে, তা না হলে তার মায়ের কোনো ক্ষতি হবে, যেটা সে কখনোই চায় না। সে তার বাবাকে উদ্দেশ্য করে এসব কথা বলতে বলতে হঠাৎই লক্ষ্য করে তার ব্যাগের ভেতরে আবারও জালাঙ্কুকের ওই পুতুলটি চলে এসেছে। তাই তো সে দ্রুত পুতুলটি বের করে এবং নিয়ে চলে যায় নিচে ডাস্টবিনের কাছে। সেখানে পুতুলটি ডাস্টবিনে ফেলতেই আশেপাশে বিদ্যুৎ চমকে ওঠে, যা দেখে কায়লা একটু ভয় পায়।
সে আবারও ফিরে যায় ঘরে। ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। তাদের প্রেয়ার রুমে থাকা দুটো মোমবাতি আপনা আপনি নিভে যায়। আমরা কাইলার ঘরের আয়নায় ওই নানের উপস্থিতি দেখতে পাই, যাকে আমরা গ্রেভিয়ার্ডে দেখেছিলাম। এখানে কাইলারও আচমকা ঘুম ভেঙে যায়। সে কোনো কিছু না বুঝতে পেরে আবারও ঘুমিয়ে পড়ে। এরই মাঝে আওয়াজ শুনে সে উপরের দিকে তাকাতেই দেখতে পায় তার উপর ভেসে আছে ওই নান, যার মুখ থেকে কিছু একটা বেরিয়ে কাইলার মুখের ভেতর ঢুকে যায়। বোঝাই যাচ্ছিল যে ওই নান তাকে পজেস করে নিচ্ছে। তার এই চিৎকার শুনে মায়ারও ঘুম ভেঙে যায়। তাই তো সে একটা ইলেকট্রিক গান নিয়ে ছুটে আসে কাইলার ঘরে, যেখানে কাইলা দেওয়ালের সাথে নিজের মাথা টাকাচ্ছিল। মায়া গিয়ে তাকে আটকায়। এরই মাঝে কাইলা অনবরত বলে চলেছিল যে তারা সবাই পাপী। মায়া এখানে কাইলার হুঁশ ফেরায়। হুঁশ ফিরতেই কাইলা কোনো কিছুই বুঝতে পারছিল না। এই ঘটনা নিয়েই পরদিন সকালে রান্নাঘরে রান্না করার সময় ভাবছিল মায়া। তখনই সেখানে আচমকাই তার পেছনে চলে আসে কাইলা। এখানে কাইলার ব্যবহারই যেন অদ্ভুত ছিল। মায়া এখানে কাইলার হাতে ওরকমই একটা দাগ দেখতে পায়, যা গতদিনই কাইলা রিয়ার কাঁধে দেখেছিল। তাকে দেখতেও এখানে রিয়ার মতোই অসুস্থ মনে হচ্ছিল। সে স্কুলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ করে সে কিছু আওয়াজ শুনতে পায়, যে আওয়াজগুলো তাকে বারবার মরে যেতে বলছিল। এমন সময় সে দেখতে পায় দূরে দাঁড়িয়ে আছে ওই ভয়ঙ্কর নান, যা দেখে কাইলা অনেকটা ঘাবড়ে যায়। তবে পর মুহূর্তেই দেখা যায় সেখানে ওই নান নয়, বরং দাঁড়িয়ে আছে তাদের স্কুলেরই একজন সিস্টার। কাইলা ক্লাসরুমে চলে যায়, যেখানে একটু পরে আসে ফাদার থমাস। সে এখানে তাদের সকলকে একটা দুঃসংবাদ জানায় যে কাইলার বেস্ট ফ্রেন্ড রিয়া গতকাল রাতেই মারা গিয়েছে। যা শুনে কাইলা অনেকটা ভেঙে পড়ে। তাই তো থমাস তাকে নিয়ে যায় প্রিন্সিপালের রুমে। কাইলা কিছুতেই নিজের বেস্ট ফ্রেন্ডের মৃত্যুটা সহ্য করতে পারছিল না। এমনিতেই রিয়া বাদে তার অন্য কোনো ফ্রেন্ড ছিল না। সে এখানে টিচারদের কাছ থেকে জানতে পারে যে রিয়া গতকাল রাতে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, যার কারণ কেউই বুঝতে পারছে না। এই কারণেই মূলত তারা কাইলার সাথে কথা বলতে চাইছিল। তবে কাইলা নিজেও তো বুঝতে পারছিল না যে রিয়া কেন এমন পদক্ষেপ নিল। এখন কাইলাকে এতটা ভেঙে পড়তে দেখে ফাদার থমাস নিজেই যায় তাকে এগিয়ে দিতে। তবে গাড়িতে থাকাকালীনই আস্তে আস্তে কাইলার হাবভাব পরিবর্তন হতে শুরু করে। সে গুনগুন করে গান গাইছিল। এর কারণ জিজ্ঞাসা করে সিস্টার। তখনই কাইলা ভয়ঙ্করভাবে হাসতে থাকে, যা দেখে থমাস গাড়ি থামিয়ে দেয়। ওই সময় কাইলা গাড়ির বাইরে একটা কালো কুকুরকে দেখতে পায় এবং আচমকায় নিজের মাথা আঘাত করতে থাকে গাড়ির কাচের সাথে, যা দেখে থমাস চলে যায় তাকে আটকাতে। এখানে ল্যাটিন ভাষায় কাইলা কথা বলতে শুরু করে, যেখানে সে থমাসকে বলেই যে তার কি মনে হয় তাদের গড কি এই বাচ্চাটাকে রক্ষা করতে পারবে। একথা বলেই হাসতে হাসতে কাইলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই পুরো ঘটনা দেখে থমাসের আর বুঝতে বাকি থাকে না যে কাইলাকে নিশ্চয়ই কোনো ডিমন অর্থাৎ কোনো শয়তানে আক্রমণ করেছে। সে কোনো শয়তান দ্বারা পজেস। আর এই ব্যাপারটা সে ফাদারের সাথে দেখা করে তাকেও জানায়। তখনও পর্যন্ত কাইলা অজ্ঞান ছিল। তাই ফাদার বলে যে এখন তাদের মেডিকেল ওয়েতে সামনে এগোনো ঠিক হবে না, যেহেতু ব্যাপারটি ছিল ডিমনিক। তাই তাদের এখন সাহায্য নিতে হবে ফাদার রেনের। শয়তান তাড়ানোর ক্ষেত্রে রেন বেশ ফেমাস ছিল। আমরা এখানে রেনের একটা কাজের ব্যাপারেও জানতে পারি, যেখানে একটা বাচ্চা ছেলের মধ্যে একটা ডিমন ভর করেছিল। তার উপর এক্সরসিজম করছিল রেনের অ্যাসিস্ট্যান্ট। তার নাম ছিল মিশেল। তবে মিশেল কিছুদিন আগেই তার মাকে হারিয়েছে, যে ব্যাপারটাকে নিয়ে কাজে লাগায় ওই শয়তান। আসলে নার্সিং হোমে থাকাকালীন মিশেলের খেয়াল না রাখার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছিল। আর এই ব্যাপারটাকেই কাজে লাগিয়ে মিশেলকে দুর্বল করতে থাকে ওই শয়তান। তবে সৌভাগ্যবশত সঠিক সময়ে সেখানে পৌঁছে যায় রেন। রেন গিয়ে ব্যাপারটাকে সামলে নেয় এবং ওই শয়তানকে বাধ্য করে তার নাম বলতে। আর নাম বলা মাত্রই এক্সরসিজমের মাধ্যমে ওই শয়তানকে সে পাঠিয়ে দেয় নরকে। ওই দিনের এক্সরসিজমের পর মিশেল বুঝতে পেরেছিল যে তার পক্ষে এই কাজ করা আর কোনোভাবেই সম্ভব নয়। মায়ের মৃত্যুর পর সে মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, যার সুযোগ নিচ্ছে শয়তান। তাই সে রেনকে জানায় যে সে এই কাজটি আর করতে পারবে না, সে এই কাজটি ছেড়ে দিবে। রেন এখানে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে মিশেল তার সিদ্ধান্তে অনড় ছিল, যে কারণে অ্যাসিস্ট্যান্টবিহীন রেন চলে আসে গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে। গ্যাব্রিয়েল মূলত কাইলার জন্যই তাকে ডেকে পাঠিয়েছিল। রেন বলে তাকে প্রথমে নিশ্চিত হতে হবে যে এই বাচ্চা মেয়েটির মধ্যে আদৌ কোনো শয়তান ভর করেছে কিনা। তবে এখন তো তার অ্যাসিস্ট্যান্ট নেই, যে কারণে এই কাজটি করা তার জন্য বেশ কঠিন। তখন গ্যাব্রিয়েলের মাথায় থমাসের নাম আসে। সে ভাবে যে থমাস হয়তো বা এই কাজের মাধ্যমেই, এই সব কিছু শেখার মাধ্যমেই নিজের সকল প্রশ্নের উত্তর পাবে।
এবং নিজের মা এবং বোনের মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবে। তবে এই ব্যাপারে রাজি ছিল না থমাস। থমাস এখানে গ্যাব্রিয়েলকে বলে যে সে তো চার্চের কাজ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর এই কাজে ঢোকা মানে হলো সে চার্চের কাজে আবারও ইনভলভ হয়ে যাবে, যেটা সে একদমই চায় না। তখন গ্যাব্রিয়েল তাকে বোঝায় যে অন্ততপক্ষে এই একটা কাজ করার জন্য সে যদি শুধুমাত্র কায়লার ব্যাপারে রেনকে সাহায্য করে তাহলে চার্চের কাছ থেকে মুক্তি পেতে গ্যাব্রিয়েল নিজে তাকে সাহায্য করবে। তবে থমাস এই ব্যাপারেও রাজি হয় না। তার মনে হচ্ছিল তার বিশ্বাস অতটা স্ট্রং না যে সে কোনো শয়তানের সাথে লড়াই করতে পারবে। কথা বলে সে যখন চলে যাচ্ছিল তখন গ্যাব্রিয়েল দিয়ার নাম নেয়, যেটা শুনে থমকে দাঁড়ায় থমাস। আমরা জানতে পারি দিয়া এবং রিয়া দুজনই কায়লার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তো দিয়ার মৃত্যুতে যতটা থমাস কষ্ট পেয়েছিল ঠিক ততটাই কষ্ট পেয়েছিল কায়লাও। এখন তো রিয়াও নেই, অর্থাৎ কায়লাও থমাসের মতোই একা হয়ে পড়েছে। থমাস নিজের বোনকে তো বাঁচাতে পারেনি, অন্ততপক্ষে নিজের বোনের বেস্ট ফ্রেন্ডকে সে বাঁচাক। কথারও কোনো জবাব না দিয়ে থমাস সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে আসে ক্লাসরুমে, যেখানে কায়লা বসে ওই নানের ছবি আঁকছিল এবং গুনগুন করে গান গাইছিল। যে জিনিস দেখে টিচার তাকে চুপ করতে বলে, আর এটা শোনা মাত্রই কায়লা ভীষণভাবে রেগে যায়। সে নিজের কলমটি ওঠায় এবং নিজের হাতেই আঘাত করতে শুরু করে, যা দেখে ক্লাসরুমের সকলে ভীষণ ভয় পেয়ে যায়। টিচার তাকে আটকানোর চেষ্টা করে এবং থমাসকে ডেকে পাঠায়। থমাস সেখানে এসে কায়লাকে হুঁশে ফেরানোর চেষ্টা করে। তখন কায়লা থমাসকে হিপোক্রিট বলে ডাকতে থাকে, আর এর পরপরই সে অজ্ঞান হয়ে যায়। থমাস কায়লাকে নিয়ে যায় স্কুলের মেডিকেল রুমে, যেখানে কায়লার হাতে ব্যান্ডেজ করা হয়েছিল। কায়লা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, যেখানে ফাদার থমাস তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। কায়লা বলতে থাকে যে তার কারণেই রিয়ার মৃত্যু হয়েছে। ফাদার থমাস তাকে বোঝায় যে নিজেকে দায়ী না মনে করতে। তখন কায়লা তাকে ওই ঘটনার কথা বলতে চায় যে কারণে সে নিজেকে দায়ী মনে করছে, অর্থাৎ জালাংকুক নামের ওই গেমের কথা সে তাকে বলতে চাইছিল, যে কারণে হয়তোবা তার এই অবস্থা হচ্ছে। তবে সে এই ব্যাপারে ডিটেলসে বলতে যাবে তার আগেই সেখানে সিস্টার চলে আসে। কায়লাকে ডেকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপালের রুমে, যেখানে মায়াও এসেছিল। প্রিন্সিপাল এখানে মায়াকে ভিডিও ফুটেজ সেই সাথে কায়লার আঁকা নানের ওই ছবিটিও দেখায় এবং বলে একজন ভালো সাইকিয়াট্রিকের সাথে তাদের যোগাযোগের জন্য। মায়ের মতে এতে যদি তার মেয়ের ভালো হয় তবে সে সেটাই করবে, তবে তার আগে সে তার মেয়েকে একটু বিশ্রামের সুযোগ দিতে চায়। তার মনে হচ্ছিল যে পরপর দুটো বেস্ট ফ্রেন্ড হারানোর কারণেই তার মেয়ে হয়তোবা ভেঙে পড়েছে, তাই সে স্কুলের কাছে কিছুটা সময় চায়। ওই দিন রাতে থমাস যখন গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখন হঠাৎই রেডিওতে তার মায়ের কণ্ঠ শুনতে পায় সে, যেখানে তার মা বলছিল সে অন্ধকারের মধ্যে ফেসে আছে, তার ছেলে যেন তাকে ছেড়ে না যায়, সে কেন চলে যাচ্ছে। এসব শুনে থমাস একটু ঘাবড়ে গিয়েছিল। এমন সময় আচমকাই তার বোনের আত্মা তার মুখের কাছে চলে আসে এবং সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। ওই রাতে বাড়িতে ফিরে সে এইসব ব্যাপার নিয়েই ভাবছিল। সে বারবার কায়লার ওই ভিডিও ফুটেজটাও দেখতে থাকে, যেখানে সে পজেস হয়েছিল। পজেস অবস্থায় সে বারবার চিৎকার করে কাউকে একটা বলছিল চলে যেতে। এটা দেখে থমাস মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে কায়লার কোনো মানসিক রোগ হয়নি, সত্যি তার এক্সোরসিজমের প্রয়োজন। সে ঠিক করে নেয় যে সে কায়লাকে সাহায্য করবে। তাই তো ওই রাতেই সে দেখা করে রেনের সাথে। রেন এখানে তাকে এই বলে সাবধান করে যে এই কাজটি মোটেও সহজ নয়, তাই এখনই যদি থমাস চলে যেতে চায় তাহলে সে যেতে পারে। থমাস মূলত ভয় পাচ্ছিল যে তার কারণে রেন অথবা কায়লার কোনো ক্ষতি না হোক। তবে রেন এখানে তাকে তার বিশ্বাসে অনড় থাকতে বলে। তারা যদি এই কাজে সফল হয় তাহলে গডও জিতে যাবে। থমাস এখানে নিশ্চয়তা দেয় যে সে মন থেকে চেষ্টা করবে রেন এবং কায়লাকে সাহায্য করার। তখন রেন তাকে সবকিছুর ব্যাপারে ধারণা দিতে থাকে। সে এখানে তাকে একটা বইও দেখায়, যে বইয়ের ভেতরে ছিল সব ধরনের ডিমনের ব্যাপারে বিস্তারিত তথ্য। সেই সাথে তার ওই বক্সটিও সে দেখায়, যে বক্সের ভেতরে থাকা বিভিন্ন জিনিস ব্যবহার করেই তারা এক্সোরসিজম করতে চলেছিল। একদিকে থমাসকে প্রস্তুত করছিল রেন, অন্যদিকে মায়া চেষ্টা করছিল কিভাবে কায়লাকে সুস্থ রাখা যায়। তাই তো সে এখানে কায়লার রুমে ক্রস ঝুলিয়ে দিয়েছিল এবং কায়লার দিকে বিশেষভাবে খেয়াল রাখছিল। অন্যদিকে এক্সোরসিজম ভালোভাবে রপ্ত করছিল থমাস। এমনকি ওই শয়তান যাতে এক্সোরসিজমের সময় তার গিল্ট ফিলিংকে কাজে লাগাতে না পারে, তাই সে কনফেশন রুমে গিয়ে কনফেশনও করে। এদিকে কায়লার সাথে কথা বলতে তার ঘরে আসে তার মা মায়া, কেননা কায়লা সারাদিন চুপচাপ ঘরেই বসে থাকে।
সেখানে তার মা এসে তাকে বোঝায় যে সে যখন জন্ম নিয়েছিল তখন কাইলার মা অর্থাৎ মায়ার অনেক অল্প বয়স ছিল। এ কারণেই হয়তোবা সে কখনো ভালো মা হতে পারেনি, তবে সে চেষ্টা করেছে। সে এখনো পর্যন্ত চেষ্টা করছে যাতে করে সে কাইলার একজন আদর্শ মা হতে পারে। গত কিছুদিন ধরে তাদের মধ্যে বেশ খারাপ সম্পর্ক চলছে, যে ব্যাপারটা নিয়ে সে দুঃখিত। কাইলা যদি তার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় তাহলে শেয়ার করতে পারে। একথা বলা মাত্রই কাইলা বলে ওঠে যে সে রিয়াকে সাথে নিয়ে কবরস্থানে গিয়েছিল, যা শুনে মায়া অবাক হয়ে যায়। কাইলা আরও জানায় যে ওই দিনের পর থেকেই এই সব কিছু শুরু হয়েছে। রিয়া মারা গিয়েছে এবং কাইলার এখন এই অবস্থা। এই সব কিছুর জন্য কাইলা নিজেকেই দায়ী মনে করছিল। মায়া প্রশ্ন করে যে সে কবরস্থানে কেন গিয়েছিল, তবে কাইলা এখানে মিথ্যা বলে যে সে তার বাবাকে খুব মিস করছিল, এ কারণেই গোরস্থানে গিয়েছিল। যা শুনে মায়ার অনেক খারাপ লাগে এবং তাকে জড়িয়ে ধরে। তখনই সে আয়নায় লক্ষ্য করে যে সে কাইলাকে নয় বরং একটা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। দূরে সরাতেই বাচ্চার এই ভয়ানক রূপ দেখে সে ভয়ে নিচে পড়ে যায়। আর এরপর ওই বাচ্চা তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। শয়তানি বাচ্চাটি এবার এগিয়ে আসে মায়ার দিকে, যা দেখে মায়া ভয় পেতে থাকে এবং চিৎকার করতে থাকে। তখন তার হুঁশ ফেরায় কাইলা। সবকিছু আবারও স্বাভাবিক দেখে এবং কাইলাকে নিজের সামনে দেখে অবাক হয়ে যায় মায়া। তাই তো ওই দিনই সে যোগাযোগ করার চেষ্টা করে ড্যানিয়েলের সাথে, তবে ড্যানিয়েল তো কিছুতেই তার কল ধরছিল না। এ কারণেই সে কল করে থমাসকে। ওই দিন বিকালে থমাস রেনকে সাথে নিয়ে মায়াদের বাড়িতে আসে। তাদের সাথে একজন সিস্টারও ছিল। রেন এখানে মায়ার কাছে কাইলার ব্যাপারে জিজ্ঞাসা করে যে কাইলা কেমন বিহেভ করছে, কি দেখে তার মনে হচ্ছে যে কাইলা স্বাভাবিক নয়। এছাড়া ওই সকল ভুতুরে অভিজ্ঞতার ব্যাপারে যেগুলো মায়া ফেস করেছে। এই সব কিছুর ব্যাপারে বলতে বলতে মায়া তাদেরকে নিয়ে আসে কাইলার রুমে, যেখানে কাইলা একাকী বসেছিল। রেন প্রথমে দেখে নিতে চাইছিল যে কাইলার মধ্যে আদৌ কোনো অপশক্তি আছে কিনা, অর্থাৎ কোনো শয়তান আছে কিনা। এর জন্য সে প্রথমেই মায়াকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলে এবং দরজার বাইরে দাঁড়িয়ে হোলি বাইবেলের একটা লাইন বারবার পড়তে বলে। মায়াও তার কথা মেনে বাইরে চলে যায়। আর এরপর রেন তার বক্স থেকে হোলি ওয়াটার বের করে আনে, যেগুলো সে প্রথমে নিজেদের উপর ছড়িয়ে নেয়। আর এরপর সেই হোলি ওয়াটার ছড়ায় কাইলার উপর। পবিত্র পানি কাইলার মাথায় দিতেই সে একটু নড়ে চড়ে বসে। আর এরপর তার মাথার উপর পবিত্র কাপড় স্পর্শ করে রেন পড়তে শুরু করে এক্সোরসিজমের কিছু মন্ত্র, যে চ্যান্টিং চলাকালীন আমরা দেখতে পাই কাইলার ভেতরকার শয়তানের ভীষণ কষ্ট হচ্ছিল, তবে সে কোনোভাবে নিজেকে দমিয়ে রাখছিল যাতে করে ফাদার রেন কোনোভাবে বুঝতে নাই পারে তার উপস্থিতি। আর এই কাজে সে সফলও হয়। চ্যান্টিং শেষ হয়ে যায়, অথচ কাইলা কোনোরকম কোনো রিয়াক্ট করে না। আর এরপর সে ফাদারের দিকে তাকিয়ে বলে যে সে ঠিক আছে। ফাদার কেন তার কথায় বিশ্বাস করছে না, তবে রেন তার কথায় গলে না, বরং সে আবারও চ্যান্টিং করতে শুরু করে, যা দেখে এবার কাইলা তার হাত মাথা থেকে সরিয়ে দেয় এবং বলে যে সে ঠিক আছে, তারা শুধু শুধু তাকে স্ট্রেস দিচ্ছে। তার এই কথা শুনে কিছু সময়ের জন্য থমাসেরও মনে হয় যে হয়তোবা এখন আর কাইলার ভেতরে ওই শয়তান নেই। সে এই ব্যাপারে কথাও বলতে যায়, তবে রেন তো তার কোনো কথা শোনেই না, বরং সে পবিত্র তেল দিয়ে কাইলার কপালে একটা ক্রস চিহ্ন আঁকে। আর এরপর সে চ্যান্টিং করতে শুরু করে। এবার আর ওই শয়তান কোনোভাবেই নিজেকে লুকিয়ে রাখতে পারছিল না। আশেপাশের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে, ক্রসগুলো সব উল্টো হয়ে যায়। শয়তানের আসল রূপ বেরিয়ে আসে এবং কাইলা আক্রমণ করে রেনের উপর। থমাস এবং সিস্টার তাকে আটকাতে আসলে সে প্রথমে সিস্টারকে দূরে ছুঁড়ে মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। থমাস প্রথমে তার দিকে ছুটে যায়, তখনই সে লক্ষ্য করে যে কাইলা রেনের উপর আক্রমণ করেছে। তাই তো সে রেনকে বাঁচাতে ছুটে আসলে কাইলা তাকেও ছুঁড়ে ফেলে। এই সুযোগে রেন উঠে গিয়ে পবিত্র পানি কাইলার দিকে ছুঁড়ে মারে, যার ফলে কাইলার ভেতরে থাকা শয়তান চিৎকার করতে থাকে এবং তাকে কাবু করে নেয় রেন। এদিকে এইসব চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে থেকে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল মায়া। সে বারবার দরজা খুলতে বললে রেন তাকে বলে বাইরে থেকে ওই প্রেয়ার পড়তে। মায়াও তার কথা মেনে নেয়। এদিকে থমাস এগিয়ে আসে রেনকে সাহায্য করতে। রেন এবার এক্সোরসিজম শুরু করে দিয়েছিল। এই মুহূর্তে শয়তান তার চাল চালে। সে থমাসকে ম্যানিপুলেট করতে শুরু করে। সে থমাসের সামনে তার মায়ের রূপ নিয়ে আসে এবং তাকে ছেড়ে দিতে বলে। থমাসও এখানে দুর্বল হয়ে যায় এবং তাকে ছেড়ে দেয়, যার ফলে কাইলার ভেতরকার শয়তান আবারও মুক্ত হয়ে যায় এবং রেনের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই দরজা খুলে ভেতরে চলে আসে মায়া। সে প্রথমেই পবিত্র পানির ওই স্প্রেটা দিয়ে দেয় থমাসের কাছে, যেটা নিতে গেলে থমাস কাইলার উপর পবিত্র পানি ছিটিয়ে দেয়।
আর এরপর থমাস এবং মায়া কায়লাকে ধরে ফেলে, যে সুযোগ নিয়ে এবার রেন ওই শয়তানের কাছে তার নাম জিজ্ঞাসা করে। বাধ্য হয়ে শয়তান তার নিজের নাম জানায় দাগাল। নাম জানা মাত্রই রেন এক্সোরসিজম শুরু করে এবং খুব সহজেই কায়লার ভেতর থেকে ওই শয়তানকে সে তাড়িয়ে দেয়। আর এর সাথে সাথেই কায়লা কালো বমি করে এবং অজ্ঞান হয়ে যায়। এখান থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় থমাস রেনকে সরি বলে, কারণ সে ঠিকমতোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেনি। তবে রেন জানতো যে থমাস তার বেস্টটা দিয়েছে। এছাড়া একজন মানুষের পক্ষে সবসময় নিজের ইমোশনকে ধরে রাখা সম্ভব নয়। এখন দৃশ্য চলে যায় কায়লাদের বাড়িতে, যেখানে মায়া এসেছিল কায়লার রুম গোছাতে। সেখানে সে কায়লার ডায়েরি পায়, যে ডায়েরিতে কায়লা এবং তার বাবার ছবি ছিল। সেই সাথে লেখা ছিল কায়লার মনের সব কথা। প্রথম দিকে এগুলো পড়ে মায়ার ভালো লাগলেও এরপর যা আসে তা দেখে মায়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সেখানে ড্যানিয়েলের ব্যাপারে লেখা ছিল, কায়লা যে ড্যানিয়েলের মৃত্যু চায় এই ব্যাপারেও লেখা ছিল। সেই সাথে ওই রিচুয়ালের ব্যাপারে লেখা ছিল, যে রিচুয়ালের মাধ্যমে কায়লা তার বাবার আত্মার কাছে সাহায্য চেয়েছিল তার মাকে তার বয়ফ্রেন্ডের থেকে দূরে রাখতে। সর্বশেষে ছিল ওই শয়তান নানের ছবি, যার বুকে ছিল উল্টো ক্রস আঁকা। এটা দেখে মায়া ভীষণ ভয় পেয়ে যায়। তখনই তার নজর পড়ে কায়লার ব্যাগের দিকে, যার ভেতরে ছিল সেই জ্যালাঙ্কুক পুতুল। অর্থাৎ ডাস্টবিনে ফেলার পরও আবার ওই পুতুলটি তার ব্যাগে ফেরত চলে এসেছিল। এই সব কিছু দেখে মায়া অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তাই সে তখনই এই সব কিছুর ছবি তুলে নেয় এবং সেটা পাঠিয়ে দেয় ড্যানিয়েলের কাছে, কেননা তার মনে হচ্ছিল এইসবের কারণে ড্যানিয়েলের কোনো ক্ষতি হতে পারে। অন্যদিকে ওই সময় থমাস চার্চে ছিল, যেখানে তার সাথে দেখা করতে আসে ফাদার গ্যাব্রিয়াল। গ্যাব্রিয়াল এখানে থমাসকে জিজ্ঞাসা করে যে সে কি এখনও এই চার্চের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চায়। সে জানায় রেন তাকে প্রস্তাব দিয়েছে যে সে এক্সোরসিজমের কাজে থমাসকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে চায়। তবে থমাস এতে রাজি হয় না। ফলে গ্যাব্রিয়ালও এবার হার মেনে নেয়। সে আর থমাসকে কিছু বলে না, বরং সে বলে যে থমাসের সব কাগজপাতি সে রেডি করে ফেলবে। থমাস ওই দিন বাড়িতে ফিরে এইসব নিয়েই ভাবছিল। আমরা জানতে পারি সে যখন ফাদার হিসাবে দায়িত্ব পেয়েছিল তখন তার মা এবং বোন ভীষণ খুশি ছিল। তখন তার বোন দিয়া অনেকটা ছোট ছিল, তবুও সে এখানে তার ভাইয়ের জন্য একটা গিফট এনেছিল। বর্তমান সময়ে ওই গিফটটা হাতে নিয়েই তাকে মনে করছিল থমাস। থমাসের তার বোনের বলা শেষ কথাটি মনে পড়ে যায়। সে থমাসকে নিজের জন্য প্রেয়ার করতে বলেছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাত ৩টার সময় মায়াকে দেখতে পাই, যার ঘুম ভেঙে গিয়েছিল এবং সে দেখতে পায় তার পাশে কায়লা নেই। একটু সামনেই জানালার কাছে দাঁড়িয়ে ছিল কায়লা। মায়া বেশ কয়েকবার ডাকার পর কায়লা ডাক শোনে এবং তার পাশে এসে শুয়ে পড়ে এবং বলে যে সে যদি প্রতিনিয়ত এইভাবেই তার মায়ের সাথে শুতে পারত। তবে মায়ার তো এখানে ভয় করছিল। এখন পরদিন সকালে আমরা দেখতে পাই কায়লার হাতে আবারও কিছু দাগ দেখা দিয়েছে। এমন সময় রেগে মেগে বাড়ির ভেতরে প্রবেশ করে ড্যানিয়েল। তাদের চিৎকার চেঁচামেচি শুনে মায়া নিচে এসে দেখতে পায় ড্যানিয়েল কায়লার উপর আক্রমণ করেছে। সে ড্যানিয়েলকে দূরে সরিয়ে দেয়, যেখানে ড্যানিয়েল বলার চেষ্টা করছিল যে কায়লা তাদের সামনে নাটক করছে। সে তাদেরকে আলাদা করার জন্য এখন এই সব কিছু করছে। একথা অস্বীকার করলে ড্যানিয়েল তাকে জানিয়ে দেয় যে তার মা ওই জ্বালাঙ্কুক পুতুলটিও খুঁজে পেয়েছে, যেটার সাহায্যে রিচুয়াল করে কায়লা তাদেরকে আলাদা করতে চাইছিল। তখন মায়া ড্যানিয়েলকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা ড্যানিয়েলকে এই জন্য বলেছিল যাতে করে তারা তিনজন একসাথে বসে কোনো ডিসিশন নিতে পারে। এইভাবে হাতাহাতি করার জন্য বলেনি সে। তবে ড্যানিয়েল তো এরকম কারোর সাথে কথাই বলতে চাইছিল না যে কিনা তার মৃত্যু কামনা করে। তখন কায়লা মায়াকে জিজ্ঞাসা করে যে সে কাকে বিশ্বাস করে, কায়লাকে নাকি ড্যানিয়েলকে। আর সব থেকে বড় কথা হলো সে কিছুদিন আগেই কায়লাকে বলেছিল যে সে একজন ভালো মা হতে চায়। এখন সময় এসে গিয়েছে এই কথার প্রমাণ দেওয়ার। সে মায়াকে ড্যানিয়েলকে ছেড়ে দিতে বলে, যা শুনে ড্যানিয়েল রেগে যায় এবং আবারও হাত ওঠাতে যায় কায়লার উপর। যা দেখে এবার মায়া ইলেকট্রিক গান দিয়ে তাকে শক দেয় এবং তাকে তখনই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ফলে ড্যানিয়েলও সেখান থেকে বেরিয়ে যায়। এখন মেয়ের কথা মতো মায়া ঠিক করে নেয় যে সে ড্যানিয়েলকে ছেড়ে দিবে। ওই দিন সে কায়লাকে নিয়ে তার হাজবেন্ডের কবরের কাছে যায়, যেখানে লক্ষণীয় ব্যাপার হলো সে প্রেয়ার করলেও কায়লা প্রেয়ার করে না। গোরস্থান থেকে ফিরে মায়া এবার পুরোপুরিভাবে ড্যানিয়েলের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। সে ড্যানিয়েলের দেওয়া আংটিটা পর্যন্ত খুলে ফেলে। ওই দিন রাতে সে চার্চে বসে কাঁদছিল। তখন সেখানে আসে ফাদার রেন। রেন এখানে তাকে সান্ত্বনা দেয় এবং বলে তার কোনো দোষ নেই। তখন মায়া তার পাস্টের ব্যাপারে রেনকে খুলে বলে।
মূলত হাই স্কুলে থাকাকালীন অনেক অল্প বয়সে মায়া প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যে কারণে তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই তার একজন লোকের সাথে পরিচয় হয়, যে কিনা তার এবং কাইলার দায়িত্ব নেয়। কাইলা এখনো পর্যন্ত জানে না যে তার যে বাবাকে সে এত বেশি ভালোবাসে সে আসলে তার আসল বাবা ছিলই না। তার হাত ধরেই মূলত ধর্মের পথে এগিয়ে এসেছিল মায়া। তবে তার মৃত্যুর পর থেকে সে যেন পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সে এখানে রেনকে জালাঙ্কুক পুতুলের ব্যাপারে জানায়। সে সাথে এটাও বলে যে তার মনে হচ্ছে এখনো পর্যন্ত কাইলা পুরোপুরিভাবে সুস্থ নয়। এ কথা বলতে না বলতেই হঠাৎ করে ফাদার রেনের শরীর যেন খারাপ হতে লাগে। সে বাড়িতে ফিরে ঔষধ খেতে যাচ্ছিল, এমন সময় একটা বই নিচে পড়ে যায়, যে বইতে এমন এক ডিমনের কথা বলা ছিল যে কিনা নিজের সাথে 7টা আত্মাকে নিয়ে আসে এবং ওই আত্মাদের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, যার ফলে এক্সোরসিজম করে ওই শয়তানকে তাড়ানো এতটা সহজ নয়। আমরা দেখতে পাই সত্যি ওই শয়তান আস্তে আস্তে করে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। কাইলার ঘরে থাকা সব ক্রসগুলো উল্টো ঝুলছিল। অন্যদিকে রেন রওনা দিয়েছিল ওই শয়তানকে থামাতে। যাওয়ার সময় সে থমাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এমন সময় সে দেখতে পায় তার গাড়ির সামনে কাইলা একা রাস্তার মাঝখানে দাঁড়ানো। সে এটা ভেবে অবাক হয় যে এত রাতে কাইলা এখানে কি করছে। এটা দেখার জন্য সে এগিয়ে যায় কাইলার কাছে। কাইলা তখন ফাদার রেনের কাছে সাহায্য চাইছিল, তবে রেন কিছু একটা বুঝে ওঠার আগেই কাইলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই রেন কোনো কিছু না ভেবে দ্রুত কাইলাকে তুলে নেয় গাড়িতে, আর এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, তবে সেটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। ওই সময় আমরা দেখতে পাই তার পেছনে থাকা কাইলা আস্তে আস্তে করে উঠে বসেছে। যে ভয়ানক ব্যাপার রেনও অনুভব করতে পারে। তবে সেদিকে ফিরে তাকালেই সে দেখতে পায় সেখানে তো কাইলাই নেই। কাইলা তো গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই তার আর বুঝতে বাকি থাকে না যে ওই শয়তান এবার তার সাথে খেলা করছে। তাই সে নিজের প্রোটেকশনের জন্য দ্রুত বক্স থেকে একটা ক্রস নিয়ে নেয়। ওই সময় আবারও কাইলা তার সামনে থেকে গায়েব হয়ে যায় এবং হঠাৎই পেছন থেকে তার উপর আক্রমণ করে। গাড়ির পেছনের কাছে দেখা যায় উল্টো ক্রস চিহ্ন। এর কিছুক্ষণ পর আমরা কাইলাকে তার বাড়িতে রান্নাঘরে দেখতে পাই, যেখানে সে পাগলের মতো তার হাতে লেগে থাকা রক্ত ধুচ্ছিল এবং বারবার ফাদার রেনের কাছে ক্ষমা চাইছিল। তাকে এইভাবে বিড়বিড় করতে দেখে তার কাছে এগিয়ে আসে মায়া। মায়া এখানে তার হাতে রক্ত দেখতে পারছিল না, এর মানে তার হাতে সত্যিই রক্ত ছিল না। সে এখানে মৃত্যু মৃত্যু বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে, আর এরপর কিছু দূর এগিয়েই থমকে দাঁড়ায়। মায়া এর কিছুই বুঝে উঠতে পারছিল না। কাইলা তখন তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। তখন আচমকাই ওই নান মায়ার উপর হামলে পড়ে। দৃশ্য চলে আসে হসপিটালে। আমরা দেখতে পাই রেন হসপিটালে ভর্তি, যেখানে তার সাথে দেখা করতে এসেছে থমাস এবং গ্যাব্রিয়েল। রেন এখানে তাদেরকে সবকিছু খুলে বলে যে তারা ভেবেছিল কাইলার মধ্যে হয়তো বা শুধুমাত্র একটা ডিমনই আছে, তবে ব্যাপারটি এমন নয়। তার ভেতরে ছিল 7টা শয়তান, যারা কিনা দ্য ডেভিল অর্থাৎ লুসিফারের সব থেকে কাছের ডিমন, অর্থাৎ সব থেকে শক্তিশালী ডিমন। ওই দিন এক্সোরসিজমে হয়তোবা তার ভেতর থেকে দুর্বল ডিমনগুলো বেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত তার ভেতরে খুবই শক্তিশালী একটা ডিমন রয়েছে, যাকে যত দ্রুত সম্ভব তাদেরকে হারাতে হবে। তা না হলে কাইলার সাথে সাথে মায়ের জীবনেরও ঝুঁকি রয়েছে। থমাস তাকে আশ্বস্ত করে এবং জানায় যে রেন যেহেতু অসুস্থ তাই সে নিজেই যাবে ওই ডিমনের সাথে লড়াই করতে। এর জন্য সে রেনের কাছ থেকে তার বক্সটি নিয়ে নেয়। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই, যাকে কিনা একটা রিচুয়ালের মতো করে শুইয়ে রাখা হয়েছিল, যার চারিপাশে ছিল অনেকগুলো মোমবাতি। জ্ঞান ফেরার পর মায়া দেখতে পায় কাইলা তাকে ঘুরে হাঁটছে। সে কাইলার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে এটা তো কাইলা নয়, বরং কাইলার ভেতরকার শয়তান ছিল, যে কিনা মায়ার কাছে আসে এবং তার উপর ছুরি দিয়ে আঘাত করতে যায়। জীবন বাঁচাতে মায়া হাত এগিয়ে দিলে তার হাতের ভেতরই ছুরিটা ঢুকে যায়। তবে এতেও কাইলা ক্ষান্ত হয় না, বরং সে ওই ছুরি দিয়ে আবারও হামলা করে মায়ার উপর। মায়া কোনো মতে তার হাত থেকে বেঁচে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং নিজে পালিয়ে তার ঘরে চলে আসে। ঘরে ঢুকে দরজা লক করে দেওয়ার পরও কিছু সময়ের মধ্যেই কাইলা দরজার লক খুলে ফেলে, যা দেখে মায়া দ্রুত সেখান থেকে সরে যায়। কাইলা দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং তার মাকে ডাকতে থাকে, তবে মায়া বুঝতে পারছিল যে এটা কাইলা নয়, তাই সে লুকিয়ে থাকে। কাইলা প্রথমে বিছানার নিচে খোঁজে, তবে সেখানে মায়া ছিল না। মায়া তো ছিল আলমারির ভেতরে, যেটা ওই শয়তানের বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। তাই তো সে আলমারির দরজার কাছে যায় এবং মায়াকে উদ্দেশ্য করে বলে সময় এসে গিয়েছে তার স্বামীর সাথে দেখা করার।
একথা বলে সে ছুরি দিয়ে তার উপর আঘাত করতে থাকে। মায়া ভয়ে কাঁদতে শুরু করে। তবে সঠিক সময় সেখানে চলে আসে থমাস। সে কায়লাকে আটকানোর চেষ্টা করলে কায়লা উল্টে তার উপরই ছুরি দিয়ে আঘাত করতে যায়। তখন থমাস তার হাতে থাকা ঘণ্টিটি বাজাতে শুরু করলে কায়লার ভেতরকার শয়তানের কষ্ট হয়। যে সুযোগে থমাস ওই বক্স থেকে জিনিসপত্র বের করতে থাকে। তখনই আমরা দেখতে পাই কায়লা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে রেলিংয়ের দিকে। মায়াও তখন আলমারি থেকে বেরিয়ে আসে। তারা দেখতে পায় কায়লা বসে আছে ব্যালকনির রেলিংয়ের উপর। সে বলে নরকে দেখা হচ্ছে। একথা বলেই সে সেখান থেকে লাফ দেয়, যা দেখে মায়া চিৎকার করে ওঠে। তারা দুজনই দৌড়ে নিচে চলে আসে, এই ভয়ে যে উপর থেকে পড়ে কায়লার কোনো ক্ষতি হয়েছে। তবে কায়লা তো নিচে কোথাও ছিল না। তখনই আস্তে আস্তে করে সামনে থাকা পুলের ভেতর থেকে ভেসে ওঠে কায়লা, যে কিনা আস্তে আস্তে করে হাওয়ায় ভাসতে আরম্ভ করে। তার এই ভয়ানক রূপ দেখে মায়া ভীষণ ভয় পেয়ে যায়। তবে থমাস ভয় পায় না। সে মাটিতে নেমে আসা মাত্রই থমাস তার দিকে একটা ক্রস উঁচু করে চ্যান্টিং করতে শুরু করে। তবে ভয়ানক ব্যাপার হলো ওই শয়তানও থমাসের সাথে একই সব কিছু চ্যান্টিং করছিল এবং বলতে থাকে যে গডের শক্তি তাকে হারাতে পারবে না। যা শুনে থমাস তার দিকে পবিত্র পানি ছুঁড়ে দেয়। ফলে ওই শয়তান দুর্বল হয়ে পড়ে। তখনই সে থমাসকে আবারও ম্যানিপুলেট করতে শুরু করে। থমাস দেখতে পায় তার সামনে ওই শয়তান নয়, বসে আছে তার অ্যাক্সিডেন্টে আহত মা, যার রক্তাক্ত চেহারা দেখে থমাস দুর্বল তো হচ্ছিল, তবে সে এখানে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। কিন্তু একটুখানি দুর্বল হওয়াতেই ওই শয়তান ঠিকই তার গলা চেপে ধরে এবং তার হাত থেকে ক্রসটি নিয়ে নেয়। আর এরপর তাকে দূরে ছুঁড়ে ফেলে এগিয়ে আসে মায়ার কাছে। মায়া তখন তাকে অনুরোধ করে বলতে থাকে যে তার মেয়ের শরীর ছেড়ে দেওয়ার জন্য। মায়া নিজে অনেক পাপ করেছে, তার মেয়ে নিষ্পাপ, তাই তার মেয়েকে ছেড়ে ওই শয়তান যেন তাকে নিয়ে নেয়। যা শুনে ওই শয়তান ওই ক্রসটি উল্টো করে মায়ার হাতে দেয় এবং বলে এটা দিয়ে সে যেন নিজেকেই নিজে শেষ করে দেয়। মায়া এই কথায় রাজি হয়ে যায় এবং ওই শয়তানকে প্রমিস করতে বলে যে সে এটা করলে ওই শয়তান যেন কায়লার শরীর ছেড়ে দেয়। একথা বলে সে ওই কাঠের টুকরোটা নিজের শরীরে ঢুকাতেই যাবে, তখনই কায়লা তার হাত ধরে ফেলে। ওই শয়তানকে কিছু সময়ের জন্য দমিয়ে কায়লার আত্মা তার শরীরে ফিরে এসেছিল, যে কিনা কিছুতেই চাইছিল না যে তার মা এই মহাপাপটা করুক, অর্থাৎ নিজেকেই নিজে শেষ করে দিক। কেননা সে নিজেও জানতো যে শয়তান কখনোই নিজের প্রমিস রাখবে না। অন্যদিকে তাদের এই বিপদের ব্যাপারে ধারণা করতে পারছিল রেন, তাই তো সে তখনই প্রেয়ারে বসে, যাতে করে তার প্রেয়ারের মাধ্যমে হলেও তারা এই কাজে সফল হয়। ওই সময় থমাসের মনে পড়তে থাকে কায়লার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। কায়লা তার কাছে ঠিক তার ছোট বোনের মতো ছিল। বোনের কথা মনে পড়তেই তার মনে পড়ে যায় ওই ক্রসটির কথা, যেটি সে হাতে তুলে নেয় এবং উঠে দাঁড়িয়েই চ্যান্টিং করতে শুরু করে। যা দেখে ওই শয়তান তার দিকে এগিয়ে যায় এবং শয়তানের মাথায় ওই ক্রস লাগিয়ে সে এক্সোরসিজম শুরু করে দেয়। এক্সোরসিজমের মাধ্যমে সে প্রথমে ওই শয়তানের নাম জানতে চায়। অনেক চেষ্টার পর ফাইনালি ওই শয়তান নিজের নাম বলে। তার নাম ছিল জেবাবেল। সে এখানে জেবাবেলের উপর স্পেল পড়তে থাকে, যার কিছুক্ষণের মধ্যেই ওই শয়তান হার মানে গডের শক্তির কাছে এবং বাধ্য হয় কায়লার শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে কায়লার কালো বমি হয় এবং সে ডিমন মুক্ত হয়ে যায়। মেয়েকে ফিরে পেয়ে মায়াও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবকিছু স্বাভাবিক হলে পরদিন সকালে থমাস যায় রেনের সাথে দেখা করতে, যেখানে সে নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানায় যে সে সিদ্ধান্ত বদলেছে। সে এখন থেকে রেনের হয়ে রেনের অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করবে। এতে রেন অনেকটা খুশি হয়। আর এরপর থমাস যায় জেলে ওই লোকটির সাথে দেখা করতে, যার কারণে সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে এখন জেলে ছিল। লোকটি এখানে থমাসের কাছে ক্ষমা চায়, কেননা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও সে যদি সেদিন ঘাবড়ে গিয়ে পালিয়ে না আসতো এবং তাদেরকে সাহায্য করত, তাহলে হয়তোবা থমাসের মা বোন এখনো বেঁচে থাকতো। তবে থমাস এবার তাকে ক্ষমা করে দেয় এবং অতীতের এই পুরো ঘটনা থেকে বেরিয়ে আসে। এর কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। রাত ৩টার সময় থমাসের ঘুম ভাঙে রেনের ফোন কলে। সে জানতে পারে কোনো এক অসহায় ব্যক্তির তাদের সাহায্যের প্রয়োজন। তাই তো সে এক্সোরসিজমের সব জিনিসপত্র গুছিয়ে তখনই রওনা হয় রেনের সাথে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এর মানে হলো থমাস এই পথটাকেই নিজের জীবনের একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছিল। এখন সে মানুষের সেবা করে নিজের পুরো জীবনটা কাটিয়ে দিবে। এদিকে এই ঘটনায় কায়লা এবং মায়ের মধ্যকার সম্পর্ক ঠিক করে দিয়েছিল। এখন থেকে তারা দুজনই একজন আরেকজনের একমাত্র ভরসা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।
আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।